पूरी ये नहीं थी। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে প্রথমে একটা অনুরোধ করব, সেটা হলো আপনারা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং সবাই ক্লাসে লাভ রিয়েক্ট ব্যবহার করবেন। হ্যাঁ, সবাই সবাই একটু কমেন্টসে শেয়ার করে শেয়ার ডান এবং লাভ রিয়েক্ট ডান লিখবেন। সবাই একটু শেয়ার করে লিখবেন শেয়ার ডান এবং লাভ রিয়েক্ট ডান। যদি আপনারা শেয়ার করেন, যারা শেয়ার করবেন, আগামীকাল সকালে 10টায় আমাদের জব পয়েন্টমেন্ট এবং রাসেল স্যার পেজে ফ্রিতে পিডিএফ দেওয়া হবে, সেই পিডিএফটা পাবেন। এবং যারা শেয়ার করবেন এবং রিয়েক্ট করবেন তারাই কিন্তু পিডিএফটা পাবেন। অন্যরা হয়তো আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেন যে স্যার আমি পিডিএফ পাই নাই। আপনি পিডিএফ পান নাই সেজন্য যে আপনি শেয়ার করেন নাই। শেয়ার না করলে বা রিয়েক্ট না করলে ফেসবুক আপনার কাছে আমাদের যে জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজের যে কন্টেন্ট, অর্থাৎ ফ্রি এক্সাম অথবা ফ্রি ক্লাস অথবা ফ্রি পিডিএফ, কোনোটারই নোটিফিকেশন আপনি পাবেন না যদি আপনি শেয়ার না করেন অথবা রিয়েক্ট না করেন। সেক্ষেত্রে আপনি নোটিফিকেশন পাবেন না এবং সেজন্য পরবর্তীতে আপনার মনে হয় যেন আপনি কেন পাচ্ছেন না, আপনি প্রশ্ন করেন আমাদের কাছে। প্রশ্ন আসলে করার কিছু নাই, প্রশ্ন হইল, উত্তর হইল সেটা যে আপনি শেয়ার করেন না এবং রিয়েক্ট না করার কারণে আপনি নোটিফিকেশন পান না। সেটা ফ্রি এক্সাম হোক অথবা ফ্রি ক্লাস হোক অথবা পিডিএফ এর হোক, ফ্রি পিডিএফ এর হোক। তো সবাই সবার কাছে একটা অনুরোধ, আপনারা সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন এবং রিয়েক্ট করবেন। রিয়েক্ট এবং শেয়ার করে লিখবেন শেয়ার ডান এবং রিয়েক্ট ডান। সেক্ষেত্রে আজকে আমাদের যে জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজের পক্ষ থেকে আপনারা জানেন যে সপ্তাহে 6 দিনই ধারাবাহিকভাবে গবেষণামূলক প্রশ্ন সমাধান ক্লাস হয়ে থাকে। তো তারই ধারাবাহিকতা আজকে আমি আপনাদের সাথে যুক্ত আছি পাবেল চৌধুরী, সাধারণ জ্ঞানের গবেষণামূলক প্রশ্ন সমাধান ক্লাস
নিয়ে। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আপনারা কারা কারা শেয়ার করতেছেন এবং রিয়েক্ট করতেছেন আমি একটু নামগুলি দেখব। আরফিন আসামৌ শেয়ার এন্ড লাভ রিয়েক্ট ডান, মোশারফ হোসেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, ধন্যবাদ আপনাদেরকে। এইচ এম সাকিব উদ্দিন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, আবরার জাহিন আসসালামু আলাইকুম, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, সবার সালামেরই জবাব দিলাম আমি। মোনালিসা পড়ছি স্যার, আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। যারা এখনো করেন নাই তারা শেয়ার এবং রিয়েক্ট করবেন। মৌসুমী আক্তার শেয়ার ডান, আচ্ছা ধন্যবাদ আপনাকে। মায়া ইসলাম লাভ রিয়েক্ট ডান, আকাশ তালুকদার শেয়ার ডান, সাদ আব্দুল্লাহ সাইফ লাভ রিয়েক্ট ডান, আচ্ছা ঠিক আছে আপনারা সবাই একটু রিয়েক্ট করবেন এবং ক্লাসটা শেয়ার করে দিবেন। তাসনিম শেয়ার এবং রিয়েক্ট ডান। ভারতী বাইন বলেছেন শেয়ার এন্ড লাভ রিয়েক্ট ডান, ধন্যবাদ আপনাকে। রাশিদ বলেছেন 3 শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নুসরাত জামান শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। আখিমনি রওশন বলেছেন ময়মনসিংহ সদর থেকে, আচ্ছা আপনি ময়মনসিংহ সদর থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। চিকিৎসক মোহাম্মদ আব্দুস সেলিম শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, ধন্যবাদ। আফসানা মিমি ডান। বাকিরাও একটু আপনারা যদি শেয়ার করে দেন সেক্ষেত্রে আমরা ক্লাসটা নিতে উৎসাহিত হই, মোটিভেটেড ফিল করি, অন্যথায় হয়তো আমাদের ক্লাসটা জব কমিটমেন্টের পক্ষ থেকে আর নেওয়া সম্ভব হবে না। তো সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সবাই একটু রিয়েক্ট করবেন এবং শেয়ার করবেন। মায়াবিনী রাজকন্যা, আচ্ছা সাকিনুর রাশিদ রামি স্যার আমি অলওয়েজ শেয়ার করি অ্যান্ড লাভ রিয়েক্ট বাট পিডিএফ পাই না। পিডিএফ আপনি পাবেন, আপনি অবশ্যই যদি শেয়ার করেন এবং রিয়েক্ট করেন সেক্ষেত্রে পিডিএফ না পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আমাদের প্রথম প্রশ্নটা কি আছে আজকে। দেখেন আমরা জব কমিটমেন্টের পক্ষ থেকে যে প্রশ্নগুলি সমাধান করি, যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি সেগুলি হলো বারবার পরীক্ষায় আসা প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করি। দেখেন ব্রুনাই দারুসালাম যে দ্বীপে অবস্থিত, পরিবেশ অধিদপ্তরের একটা প্রশ্ন 2020 সালে আসছে যে ব্রুনাই কোন দ্বীপে অবস্থিত। আমরা জানি অপশন ক তে আছে, দেখেন বুর্নিও দ্বীপ। এই বুর্নিও দ্বীপে 3টা দেশের অংশ আছে, একটা হলো এই ব্রুনাই, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এই বুর্নিও দ্বীপে 3টা দেশের অংশ আছে। এই মালয়েশিয়ার অংশটা সারা এবং সারাওয়াক প্রদেশে বিভক্ত এই বুর্নিও দ্বীপের, আর ইন্দোনেশীয় অংশের নাম কালিমান্তান। বুর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশের নাম কি? কালিমান্তান। তাহলে আমরা এই ব্রুনেই একটা স্বাধীন দেশ, তাইলে বুর্নিও দ্বীপে, ব্রুনেই দারুসালাম যে দ্বীপে অবস্থিত, কোন দ্বীপে? অপশন ক তেই আমরা উত্তর পেয়ে গেছি, বুর্নিও দ্বীপে। বুর্নিও দ্বীপে ব্রুনাই আছে, আরো 2টা দেশের অংশ আছে, সেটা হলো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। বুর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশের নাম কালিমান্তান, আর মালয়েশিয়ার যে 2টা প্রদেশ আছে বুর্নিও দ্বীপে সেটা হলো সারা এবং সারাওয়াক প্রদেশ। তারপর আমরা বাকি অপশনগুলিও একটু দেখব যে ওইগুলি কেন হইলো না। দেখেন যদিও আমরা উত্তর পেয়ে গেছি, তারপরে অনেক সময় দেখেন যখন প্রশ্নকর্তা প্রশ্নের সেট নিয়ে বসেন প্রশ্ন করার জন্য, তখন কিন্তু এইরকম বিগত সালের বিশাল প্রশ্নের সেট নিয়ে বসেন, তখন তিনি হুবহু কিন্তু এই প্রশ্নটা দিবেন না, এই প্রশ্নের অপশন ধরে হয়তো অন্যদিকে চলে যাবেন। তো কিভাবে কোন দিকে যাইতে পারে আমরা বাকি অপশনগুলি একটু অ্যানালাইসিস করে দেখবো। দেখেন মিন্দানাও, এই মিন্দানাও দ্বীপটি হইল ফিলিপাইনের একটি দ্বীপ। ফিলিপাইনের 3টি দ্বীপ আছে, লুজন, ভিসায়াস এবং মিন্দানাও। ফিলিপাইনের রাজধানী হলো লুজন দ্বীপে অবস্থিত। এই মিন্দানাও দ্বীপে একটি বিদ্রোহী গোষ্ঠী আছে, সেটা হলো মরো। এই মরো বিদ্রোহী গোষ্ঠী অর্থাৎ উপজাতি, সেটা মুসলিম উপজাতি মরো। তাহলে মিন্দানাও দ্বীপটি হলো ফিলিপাইনের। সেলিবিস যার অন্য নাম হলো সুলাউসি, সুলাউসি দ্বীপের অন্য নাম হলো সেলিবিস। এই দ্বীপটি হলো এই ইন্দোনেশিয়ার একটি দ্বীপ, তো এই জন্য এটা এই প্রশ্নের উত্তর হবে না, ব্রুনেই এই দ্বীপের অংশ নয়। সুমাত্রা এটাও একটা ইন্দোনেশিয়ার একটা দ্বীপ। তাইলে সেলিবিস, সুমাত্রা হলো ইন্দোনেশিয়ার দ্বীপ, মিন্দানাও হলো ফিলিপাইনের একটি দ্বীপ। আর এই বুর্নিও, আমাদের যে প্রশ্ন আজকের এই ব্রুনাই দ্বীপটি হলো, দেশটি অবস্থিত এই বুর্নিও দ্বীপে। আশা করি এই প্রশ্নটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন।
শোনা যায় না, আপনারা কি ফাতেমা ইসলাম মিম বলেছেন শোনা যায় না, অন্যরা একটু বলবেন তো শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আপনারা, আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। আমাকে আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, জিনা বিশ্বাস বলেছেন শেয়ার ডান, আকলিমা আক্তার বলেছেন শেয়ার প্লাস লাভরিক ডান, ধন্যবাদ। রোকেয়া আক্তার কাব্বি বলেছেন ক্লিয়ার। আচ্ছা, আপনার নামটা আমি আরেকবার ভুল উচ্চারণ করেছিলাম। এমএসটি শারমিন আক্তার শেয়ার প্লাস লাভরিক ডান। আচ্ছা, ধন্যবাদ যারা শেয়ার করতেছেন এবং রিয়েক্ট করতেছেন সবাইকে ধন্যবাদ। মৌসুমী আক্তার ক্লিয়ার, রাশিদ ক্লিয়ার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, সোহাইবুল আতিক বলেছেন শোনা যাচ্ছে। আফরিন নাহার বলেছেন শুনতে পাচ্ছি। আচ্ছা, হয়তো যিনি শুনতে পাচ্ছেন না আপনি একটু আপনার ফোনটা একটু চেক করবেন যে আপনি কেন শুনতে পাচ্ছেন না। আশা করি আপনি শুনতে পাবেন। দেখি আমাদের পরবর্তী কি প্রশ্নটা আমাদের জন্য আছে। কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত? কোন দেশটির মহাদেশ অর্থাৎ অঞ্চল ভিত্তিক একটি দেশ, কোন দেশ কোন মহাদেশে অবস্থিত, অর্থাৎ বা এখানে মহাদেশ দিয়ে দিতে পারতো যে এশিয়া মহাদেশের অবস্থিত বা এশিয়া মহাদেশে অবস্থিত নয়, এই ধরনের হইতে পারতো প্রশ্নটা। তো খাদ্য অধিদপ্তর 2012 সালে এটা এসছে, কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত। তো আমরা যদি অপশন ক তে দেখি, অপশন ক তে আছে ইথিওপিয়া। এই ইথিওপিয়া দেশটি আফ্রিকা মহাদেশে এবং উত্তর পূর্ব আফ্রিকার একটি দেশ, অর্থাৎ হর্ন অব আফ্রিকার একটি দেশ, অর্থাৎ আফ্রিকা মহাদেশের এই ভারত আরব সাগরের দিকে আফ্রিকা মহাদেশের একটা অংশ এরকম সিংহের মতো বেরিয়ে আছে, এই সিংহের মতো, এই জন্য এটাকে বলে আফ্রিকার সিং বা হর্ন অব আফ্রিকা। এইখানেই এই ইথিওপিয়া দেশটি, এই জন্য ইথিওপিয়াকে বলে হর্ন অব আফ্রিকার দেশ। তো এটা এশিয়া মহাদেশে নয়, এজন্য এটা হবে না। অপশন খ তে আছে জাপান। জাপান এশিয়া মহাদেশের দেশ, দূরপ্রাচ্যের একটি দেশ। দূরপ্রাচ্যের আরো দেশ আছে কি কি? তাইওয়ান, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মঙ্গোলিয়া। তাইলে আমাদের উত্তর কি? জাপান। অপশন খ তেই আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত? বেলজিয়াম। বেলজিয়াম একটি ইউরোপের দেশ, বেলজিয়াম একটি ইউরোপের দেশ, এটি উত্তর হবে না। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ। তো অতএব এশিয়া মহাদেশে অবস্থিত দেশ কোনটি? জাপান। এশিয়া মহাদেশে অবস্থিত দেশ কোনটি? জাপান। ইথিওপিয়া আফ্রিকার, বেলজিয়াম ইউরোপের এবং আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা মহাদেশের। তাহলে আমাদের উত্তর হলো অপশন খ, জাপান। এশিয়া মহাদেশের দেশ হলো জাপান এবং জাপান হলো দূরপ্রাচ্যের একটি দেশ। তারপরের যে প্রশ্নটা আমাদের জন্য আছে, হ্যাঁ জাপান 100%। আচ্ছা ঠিক আছে, শিমুর রহমান বলেছেন জাপান 100%। সাইম আহমেদ বলেছেন জাপান হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। রুমানা আক্তার বলেছেন জাপান। তুলিকা তুলি বলেছেন জাপান। রুকসানা খাতুন বলেছেন জাপান। দীপালি খানম প্রিয়া, আচ্ছা বি, ধন্যবাদ আপনাকে, সেটার উত্তর হয়ে গেছে। নিম্নের কোনটি বলকান রাষ্ট্র? একটিবারই একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী পদে 2017 সালে এসছে, যে কোনটি বলকান রাষ্ট্র? অর্থাৎ ইউরোপের একটি অঞ্চলকে পাহাড়ি অঞ্চল, অর্থাৎ দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি অঞ্চলকে বলে কি? বলকান অঞ্চল। এই বলকান অঞ্চলের কোন রাষ্ট্রটি ইউরোপের এই বলকান অঞ্চলে অবস্থিত? তাহলে আমরা অপশন ক তে দেখি। অপশন ক তে আছে কি? সুইডেন। সুইডেন হবে না, সুইডেন হলো নর্ডিক অঞ্চলের একটি দেশ বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের একটি দেশ, তাহলে এটা উত্তর হবে না। এই বাহামাস, বাহামাস হলো ক্যারিবিয়ান অঞ্চলের একটা দেশ, এজন্য এটা উত্তর হবে না। অপশন গ তে আছে বুলগেরিয়া। এই বুলগেরিয়া দক্ষিণ পূর্ব ইউরোপ বা বলকান অঞ্চলের একটি রাষ্ট্র। বুলগেরিয়া কি? বলকান অঞ্চলের একটি রাষ্ট্র। অপশন গ তে আছে উজবেকিস্তান। উজবেকিস্তান হলো মধ্য এশিয়ার একটা দেশ, তাহলে আমাদের উত্তর কি এই প্রশ্নের? বুলগেরিয়া। বলকান রাষ্ট্র কোনটি? বুলগেরিয়া। বুলগেরিয়া হলো বলকান রাষ্ট্র। রামিসা চৌধুরী বলেছেন স্যার আজকের ক্লাসে যে টপিকগুলি আলোচনা করবেন এগুলি কি পরীক্ষা নিলে ভালো হবে? এগুলি তো আলোচনা করেই ফেলতেছি, এগুলি তো কোশ্চেন এখানে আলোচনা করে ফেলতেছি। আমাদের পরীক্ষা হয় সেটাও আপনাদেরকে লিঙ্ক দেওয়া হয়, রাতে পরীক্ষা হয়, এটা তো আমরা প্রশ্ন সমাধান করে ফেলতেছি, আবার এটার উপর পরীক্ষা নিলে কেমন হয়? আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন যেহেতু আমরা কিভাবে নেওয়া যায় সেটা ভেবে দেখব। সাদিয়া ইমাম বলেছেন গ। ফারজানা বলেছেন গ। মুক্তার রহমান বলেছেন শেয়ার ডান, ধন্যবাদ আপনাকে। এমএসটি শারমিন আক্তার বলেছেন সি। এমডি জহিরুল ইসলাম বলেছেন গ। সাথী আক্তার বলেছেন গ। আরফিন আশা মৌ বলেছেন গ। রোজিনা খাতুন বলেছেন গ।
রাশিদ বলেছেন গ। শোয়েবুল আতিক বলেছেন বুলগেরিয়া। নিহারিকা নাহার বলেছেন গ। সবাইকে ধন্যবাদ যারা কমেন্টস করেছেন এবং উত্তর করেছেন সঠিক, এবং যারা সঠিক পারেনি তারা আজকের পর থেকে ইনশাল্লাহ আশা করি যে আর ভুল হবে না। গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ড্যান্ট 2007 সালে এই প্রশ্নটা এসেছে যে গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত। গ্রিনল্যান্ড নামক কোনো দেশ এশিয়াতে নাই। উত্তর হবে না, এশিয়াতে গ্রিনল্যান্ড নামক কোনো দেশ নাই। দক্ষিণ আমেরিকাতেও নাই। তাইলে বাকি থাকলো কি? উত্তর আমেরিকা এবং ইউরোপ। তাইলে গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত বলেন তো? আমি দুইটা অপশন কেটে দিলাম, এশিয়াতে হবে না, দক্ষিণ আমেরিকাতে হবে না, উত্তর আমেরিকা এবং ইউরোপ, এই দুইটা অপশন আমি রেখে দিছি। আপনারা বলবেন যে গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত। গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? আচ্ছা, হাসিনা খাতুন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, ধন্যবাদ আপনাকে। যারা এখনো শেয়ার করেন নাই বা রিয়েক্ট করেন নাই তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা একটু দয়া করে সবাই শেয়ার করবেন এবং রিয়েক্ট করবেন। সাকিনুর রাশিদ রিমি বলেছেন আজকে আমি এক্সাম লিংক পাই নাই স্যার। আজকে পান নাই, আপনি পাবেন, খুঁজে দেখবেন। মায়া ইসলাম ক। হাবিবা উম্মে শেয়ার ডান। আচ্ছা, আপনারা সোহাইবুল আতিক বলেছেন ইউরোপ। গ্রিনল্যান্ড ইউরোপে অবস্থিত। ফারজানা কানিজ বলেছেন ঘ। সুমা ইসলাম বলেছেন গ। উম্মে কুলসুম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আর কে রুজিনা বলেছেন সি। নুরাইশা ইবা বলেছেন গ। জয়ন্ত কুমার সাহা বলেছেন ঘ। কে এম উম্মে কুলসুম বলেছেন ভালো আছি আমি। মুক্তা সমাদ্দার বলেছেন গ। এমএসটি সিনথিয়া ইয়াসমিন বলেছেন গ। রামিশা চৌধুরী বলেছেন গ। আসমা আক্তার বাণী বলেছেন উত্তর আমেরিকা। শেফালি ইসলাম শেফা বলেছেন ঘ। আচ্ছা, ঝুমুর বর্মন বলেছেন উত্তর আমেরিকা। তানহা রহমান মুন বলেছেন উত্তর আমেরিকা। রাফাত ইসলাম তাজরিয়ান বলেছেন ইউরোপ। আচ্ছা, ঠিক আছে। এই গ্রিনল্যান্ড দেশটি ভৌগোলিক অবস্থান, গ্রিনল্যান্ড দেশটির ভৌগোলিক অবস্থান হলো এই উত্তর আমেরিকা মহাদেশে। এই গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? এটা কিন্তু প্রশ্নটা এটাই করেছে, এই উত্তর আমেরিকা মহাদেশে। কিন্তু এই গ্রিনল্যান্ড দেশটি যে দেশের অধীনে আছে, নিয়ন্ত্রণে আছে, সেটা হলো ডেনমার্ক। এই ডেনমার্ক এই গ্রিনল্যান্ড দেশটি ডেনমার্কের নিয়ন্ত্রণে আছে। এই ডেনমার্ক দেশটি হলো এই ইউরোপে অবস্থিত। ডেনমার্ক দেশটি, অর্থাৎ গ্রিনল্যান্ড যাদের নিয়ন্ত্রণে আছে তারা হলো ডেনমার্ক, তাদের দেশ হলো অঞ্চল হলো ইউরোপ মহাদেশ। আর গ্রিনল্যান্ড দেশটির ভৌগোলিক অবস্থান হলো উত্তর আমেরিকা মহাদেশ। কানাডার পাশেই এই গ্রিনল্যান্ড দেশটি অবস্থিত। গ্রিনল্যান্ড দ্বীপটি অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশে, কিন্তু এটি নিয়ন্ত্রণে আছে কাদের? ডেনমার্কের। এবং এই ডেনমার্কটি কোন মহাদেশে অবস্থিত? ডেনমার্ক দেশটি ইউরোপে অবস্থিত। ইউরোপের নর্ডিক অঞ্চলে বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে এই ডেনমার্ক দেশটি অবস্থিত, এবং এই ডেনমার্কের অধীনে আছে একটি স্বশাসিত অঞ্চল হলো গ্রিনল্যান্ড দ্বীপ। কিন্তু গ্রিনল্যান্ড দ্বীপটির অবস্থান, ভৌগোলিক অবস্থান হলো উত্তর আমেরিকা মহাদেশে। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন সবাই। দেখেন পরের যে প্রশ্নটা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি? 28তম বিসিএস এর একটি প্রশ্ন। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি? আর এটার উত্তর আপনারা করবেন, মেক্সিকো উত্তর আমেরিকাকে বিভক্তকারী সীমারেখা কোনটি? মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি? সবাই প্রশ্নের নাম্বারটা লিখে তারপর উত্তর করবেন, সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে আপনারা কোন প্রশ্নের উত্তর করেছেন। এখন আমাদের সামনে আছে 5 নাম্বার প্রশ্ন। 5 লিখে তারপর লিখবেন অপশন, অর্থাৎ কোনটা উত্তর সেটা, সেই অপশনটা লিখবেন 5 লিখে তারপর, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আপনি কোন প্রশ্নের উত্তর করেছেন। রুকায়া আক্তার কাব্যি, আমি এখন জিকে পড়াচ্ছি। জয়ন্ত কুমার সাহা, আজ এটা ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আব্দুল জলিল ডব্লিউপি সোনোরা লাইন, আপনি বলেছেন সোনোরা। মায়া ইসলাম বলেছেন গ। ডুরান লাইন বলেছেন আপনি।
মাসুদ রানা বলেছেন সোনোরা লাইন, নুসরাত জামান বলেছেন এ, এমডি ইমরান হোসেন বলেছেন গ, এমডি আব্দুর রাশেদ রহমান বলেছেন খ, নুরাইশা ইভা বলেছেন ক, রেবেকা সুলতানা বলেছেন খ, রাশিদ বলেছেন স্যার পরীক্ষার লিঙ্ক পাবো কিভাবে? পরীক্ষার লিঙ্ক পেজেই পাবেন, জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজেই পাবেন। ফারহানা কানিজ ক, বৃষ্টি ক, মুক্তা সমাদ্দার বলেছেন গ, স্মৃতি রয় বলেছেন ক, বশির উদ্দিন বলেছেন ক, জান্নাত চৌধুরী বলেছেন ক, মাসুদ রানা বলেছেন ক, রায়ান রাফান বলেছেন গ, আর কে রুজিনা বলেছেন ক, রামিসা চৌধুরী বলেছেন সোনোরা লাইন, তানহা রহমান মুন বলেছেন স্যার স্ক্রিন ঘোলা আসে, স্ক্রিন ঘোলা আসে। স্ক্রিন ঘোলা আসার কথা না, আপনি আপনার ফোনটা একটু চেক করবেন। স্ক্রিন ঘোলা আসে না আমাদের এখানে, তো আমি কয়েকটা ডিসপ্লেতে দেখতেছি স্ক্রিন ঠিক আছে। মায়াবী রাজকন্যা আক্তার বলেছেন খ, এমএসটি শিলা খাতুন বলেছেন খ। আচ্ছা ঠিক আছে। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা হলো সোনোরা লাইন। অপশন ক তে আমরা উত্তর পেয়ে গেছি, সোনোরা লাইন। যারা সোনোরা লাইন বলেছেন তাদেরকে ধন্যবাদ, তারা সঠিক উত্তর দিয়েছেন। আর যারা সঠিক উত্তর দিতে পারেন নাই, পরবর্তীতে তারা সঠিক উত্তর দিবেন আশা করি। আর অপশন খ কেন হইল না, বা গ কেন হইল না, ঘ কেন হইল না, সেটা আমরা একটু দেখি। এই অপশন খ হইল ম্যাকনামারা লাইন। এটা হলো উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের একটা সীমারেখা ছিল, উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের যুদ্ধকালীন একটা সীমারেখা ছিল ম্যাকনামারা লাইন। ডুরান লাইন, ডুরান লাইন হলো আফগানিস্তান এবং পাকিস্তানের সীমারেখা। হিন্ডারবার্গ লাইন হলো জার্মানি এবং পোল্যান্ডের সীমারেখা। এই জন্য এই তিনটি অপশন হয়নি। ম্যাকনামারা লাইন হলো উত্তর ভিয়েতনাম, অর্থাৎ উত্তর আর দক্ষিণ ভিয়েতনাম যখন যুদ্ধ, সেই সময়ের একটি যুক্তরাষ্ট্র কর্তৃক নির্মিত সীমারেখা ছিল কি, ম্যাকনামারা লাইন। আর ডুরান লাইন হলো আফগানিস্তান এবং পাকিস্তানের সীমারেখা, আর হিন্ডারবার্গ লাইন হলো পোল্যান্ড এবং জার্মানির সীমারেখা। আর মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা হলো সোনোরা লাইন। যারা সোনোরা লাইন উত্তর দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা সোনোরা লাইন দেন নাই তাদেরকেও ধন্যবাদ কমেন্টস করার জন্য। আশা করি পরবর্তীতে এই প্রশ্ন আপনারা অতি সহজেই পারবেন। মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? শ্রম অধিদপ্তরের একটা প্রশ্ন 2016 সালে এসেছে। মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? মেগাস্থিনিস, এই মেগাস্থিনিস তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন, সেটা হলো কি, ইন্ডিকা। ইন্ডিকা। এবং এই মেগাস্থিনিস ভারতে আগমনকারী প্রথম বিদেশি দূত, অর্থাৎ এই ভারতবর্ষে আগমনকারী প্রথম বিদেশি দূত হলো কে, মেগাস্থিনিস। এই মেগাস্থিনিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বংশের যিনি প্রতিষ্ঠাতা, সেই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রিক দূত ছিলেন এই মেগাস্থিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রিক দূত ছিলেন, এবং তিনি এই সেই মৌর্য শাসন সম্পর্কিত বিভিন্ন বিষয় তার একটি গ্রন্থে তিনি লিপিবদ্ধ করেন। সেই গ্রন্থটার নাম হলো ইন্ডিকা গ্রন্থ। ইন্ডিকা গ্রন্থে সেই মৌর্য শাসন সম্পর্কিত বিষয়াদি তিনি লিপিবদ্ধ করেন। এই সম্রাট অশোক তিনি ছিলেন এই মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক, এবং তিনি তার জন্মসূত্রে প্রথম জীবনে তিনি ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। পরবর্তীতে তিনি একটা যুদ্ধে জড়িয়ে পড়েন, সেটা হলো কলিঙ্গের যুদ্ধ, এবং এই কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি অহিংস বৌদ্ধ ধর্ম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং সম্রাট অশোক পরবর্তী জীবনে বৌদ্ধ ধর্ম পালন করেন। ধর্মপাল তিনি হলেন পাল বংশের শ্রেষ্ঠ শাসক, এবং পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, এবং এই পালরাই এই ভারতবর্ষে প্রথম বংশানুক্রমিক শাসনের সূচনা করে, এবং তারা 400 বছর শাসন করে। কত বছর? 400 বছর প্রথম বংশানুক্রমিক শাসনের সূচনা করে। সমুদ্রগুপ্ত তিনি ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক, সমুদ্রগুপ্ত। আশা করি এই প্রশ্ন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা, 38তম বিসিএস এর একটা প্রশ্ন। আপনারা এই জনপদ থেকে, মানে যত পরীক্ষায় হয় জনপদ থেকে একটা প্রশ্ন থাকি কমন। ম্যাক্সিমাম ক্ষেত্রে, খুব কম হয় যে জনপদ থেকে প্রশ্ন দেয় না, বেশিরভাগ ক্ষেত্রেই জনপদ থেকে প্রশ্ন, সেটা বিসিএস বলেন, ব্যাংক বলেন, প্রাইমারি বলেন, শিক্ষক নিবন্ধন বলেন, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা, যে কোনো 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় বলেন,
বেশিরভাগ ম্যাক্সিমাম খুব কম সময় যায় যে এই জনপদ থেকে প্রশ্ন থাকে না। দেখেন এই হরিকেল, প্রাচীন বাংলা এই হরিকেল জনপদভুক্ত এলাকা, অর্থাৎ প্রাচীনকালে বিভিন্ন গ্রন্থসূত্র থেকে 16টি ছোট বড় 16টি জনপদে বিভিন্ন সময় 16টি জনপদ গড়ে ওঠার তথ্য পাওয়া যায়। যে 16টি জনপদ ছিল বিভিন্ন সময়, এবং এই 16টি জনপদ যে একই সময়ে ছিল এমন না, কিন্তু অনেক সময় দেখা গেছে যে কোনো কোনো জনপদ, বঙ্গ জনপদ যখন ছিল দেখা গেছে যে সেই জনপদটা আবার চন্দ্রদ্বীপ জনপদকে তার সাথে একীভূত করে ফেলেছিল, বা সমতট জনপদকে তার সাথে একীভূত করে ফেলেছিল এরকম। বা যখন পুন্ড্র জনপদ ছিল, পরবর্তীতে আবার যখন সেখানে বরেন্দ্র জনপদ গড়ে ওঠে তখন পুন্ড্র জনপদকে সে গ্রাস করে ফেলে। এরকম বিভিন্ন সময়ে গড়ে ওঠা ছোট বড় মিলিয়ে 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়। তো সেই সময়ের জনপদের যে ভাগ ছিল, বর্তমান সময়ের প্রশাসনিক যে জেলাগুলি কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এখান থেকে মূলত প্রশ্নগুলি হয় বেশিরভাগ সময়। যেমন আমরা দেখি প্রথম অপশনে আছে কি, রাজশাহী। এই হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল মূলত বাংলাদেশের বর্তমান বৃহত্তম চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এবং ত্রিপুরা। এই ত্রিপুরার পূর্বাঞ্চলটা, অর্থাৎ এটা বাংলাদেশের মানচিত্রে এটা সিলেট, এই মাঝখানের এই জায়গাটা হলো ত্রিপুরা, আবার এইখানে চট্টগ্রাম। এই হরিকেল জনপদটা ছিল এইভাবে, অর্থাৎ চট্টগ্রাম, এই সিলেট অঞ্চলটা এবং এই ত্রিপুরা রাজ্যের পূর্বাঞ্চলটা, এইভাবে এটা ছিল মূলত হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। আবার ত্রিপুরার এই পশ্চিমাংশটা সেটা ছিল আবার সমতট জনপদের অন্তর্ভুক্ত। সমতট অর্থাৎ সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল কি, কুমিল্লা, নোয়াখালী এবং ত্রিপুরার পশ্চিমাংশ। সেই কুমিল্লার মধ্যে এখন বর্তমানে আবার পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী হয়েছে। তো এগুলিও কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এই সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল। আর হরিকেলের অন্তর্ভুক্ত ছিল কি, বৃহত্তর চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং সিলেটের যে জেলাগুলি আছে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, এই 4টা জেলায় সিলেট বিভাগে আছে। এগুলি সব হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল। তো অপশন ক, রাজশাহী। এই রাজশাহী মূলত বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত ছিল, বা যদি পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত অপশনে রাজশাহী থাকে সেক্ষেত্রে উত্তর হবে, অর্থাৎ রাজশাহী পুন্ড্রের অন্তর্ভুক্ত ছিল, আবার বরেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল। দিনাজপুরের ক্ষেত্রেও সেম, এটাও পুন্ড্রের অন্তর্ভুক্ত ছিল এবং বরেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল। খুলনা, এই খুলনাটা সেখানে সপ্তগাঁও নামে একটা ছোট জনপদ গড়ে উঠেছিল। যদি সপ্তগাঁও অপশনে থাকে সেক্ষেত্রে খুলনা সপ্তগাঁও জনপদের অন্তর্ভুক্ত ছিল, যদি সপ্তগাঁও অপশনে না থাকে সেক্ষেত্রে খুলনা ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। তাইলে এই তিনটা হলো না, এটা বঙ্গ অথবা সপ্তগাঁও জনপদ, উপরের দুইটা বরেন্দ্র অথবা পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত। তাইলে বাকি থাকলো কি, চট্টগ্রাম। হরিকেল জনপদের অন্তর্ভুক্ত অঞ্চল হলো কি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এগুলি ছিল কি হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। এবং ত্রিপুরার পূর্বাঞ্চল, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, এগুলি ছিল কি হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। আশা করি আপনারা জনপদ সম্পর্কিত প্রশ্ন আসলে সহজেই পারবেন। ফাতেমা ইসলাম মিম বলেছেন ডি হবে কনফার্ম। হ্যাঁ, ডি। এমএসটি শিল্পী আক্তার বলেছেন। আচ্ছা, আশা করি আপনারা এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছেন সবাই। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, 2017 সালে এটা প্রশ্ন এসেছে। আমি কিন্তু আগের একটা প্রশ্ন সমাধানে একটু হিন্টস আপনারা হিন্টস হিসাবে নিতে পারেন এটা, এই প্রশ্নটার, যে হ্যাঁ, জয়ন্ত কুমার সাহা, চট্টগ্রাম। হ্যাঁ, আমরা এখন 8 নম্বর প্রশ্নে আছি। ফারহানা কানিজ বলেছেন 7-এর ঘ, ধন্যবাদ আপনাকে। রেজওয়ানা এমদাদ আপনি বলেছেন 6-এর ঘ। আচ্ছা, আমরা এখন অলরেডি 8-এ চলে এসেছি। আপনি হয়তো একটু আমাদের সাথে দেরিতে জয়েন করেছেন, এই জন্য আপনি 6-এর উত্তরটা করেছেন। আচ্ছা, রুকায়া আক্তার কাব্বি, আপনাকে ধন্যবাদ। দেখেন, এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন, আপনারা একটু উত্তর দেন যে কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে, কোন সম্রাটের আমলে, এই প্রশ্নের উত্তর করবেন আপনারা।
মাহমুদ হাসান মিলন বলেছেন অশোক। এমডি আব্দুর রাশেদ রহমান বলেছেন খ, 8-এর খ, ধন্যবাদ আপনাকে। রাসেল মিয়া বলেছেন সম্রাট অশোক। সাথী খান বলেছেন 8-এর ক। রামিসা চৌধুরী বলেছেন খ। মৌসুমী আক্তার মৌ বলেছেন খ। জুমুর বর্মন বলেছেন সম্রাট অশোক। আরফিন আশা মৌ বলেছেন খ। তানহা রহমান মুন বলেছেন সম্রাট অশোক। আঞ্জুম ইভানা মারুফা বলেছেন খ। আবু তাহের বলেছেন খ। মুফতি রাকিব বিন মুসা বলেছেন খ 200%। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক কনফিডেন্ট। ফাতেমা তুজ জোহরা বলেছেন ক। বৃষ্টি বলেছেন সম্রাট অশোক। শিমুর রহমান বলেছেন খ। তাকওয়া আজম বলেছেন খ। জয়শ্রী বর্মন সাথী বলেছেন খ। কণা বিশ্বাস বলেছেন বি। মৌসুমী আক্তার বলেছেন খ। পরিতোষ মোহন্ত বলেছেন খ। রাশিদ বলেছেন খ। হাফিজা হিমু বলেছেন বি। ফিরুজা খাতুন বলেছেন খ। সোনালী সাহা বলেছেন খ। আচ্ছা ঠিক আছে, শিল্পী আক্তার খ। ম্যাক্সিমাম আপনারা খ উত্তর করেছেন, সবাইকে ধন্যবাদ যারা কমেন্টস করেছেন। বৌদ্ধ ধর্মের প্রসার এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যখন দেখেন চন্দ্রগুপ্ত, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য বংশের যারা, তাদের সাথেও চন্দ্রগুপ্ত আছে। আবার এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যদি প্রথম দ্বিতীয় থাকে তাহলে বুঝবেন তারা গুপ্ত বংশের শাসক, আর মৌর্য যদি থাকে চন্দ্রগুপ্তের সাথে, তারা মৌর্য যুগের শাসক। দেখেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি হলেন গুপ্ত বংশের শাসক। গুপ্তরা মূলত হিন্দু ধর্মাবলম্বী ছিল, তো হিন্দু ধর্মাবলম্বী শাসক নিশ্চয়ই বৌদ্ধ ধর্ম প্রসারে ভূমিকা রাখবে না, তাহলে উত্তর ক হবে না। সম্রাট অশোক, এই সম্রাট অশোক তিনি প্রথম জীবনে ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, এবং কলিঙ্গের যুদ্ধের, যে যুদ্ধে 1 লক্ষ অধিক লোক মৃত্যুবরণ করে, এবং এই যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক অহিংস বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়, এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিজেই শুধু গ্রহণ করেননি, বৌদ্ধ ধর্মকে রাজধর্ম হিসাবে গ্রহণ করেন। অর্থাৎ বৌদ্ধ ধর্মকে রাজধর্ম হিসাবে গ্রহণ করে বৌদ্ধ ধর্ম প্রসারে ভূমিকা রাখেন কে? এই সম্রাট অশোক। আর এই সমুদ্রগুপ্ত তিনিও গুপ্ত বংশের শাসক। এই ধর্মপাল তিনি পাল বংশের শাসক, তিনি নিজেই বৌদ্ধ ধর্মাবলম্বী, তিনি নিজে বৌদ্ধ ধর্মাবলম্বী শাসক ছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম প্রসারের ক্ষেত্রে অত বেশি ভূমিকা রাখেন নাই। বৌদ্ধ ধর্ম প্রসারের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন কে? সম্রাট অশোক। তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন প্রথম জীবনে, পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং রাজধর্ম হিসেবে বৌদ্ধ ধর্মকে গ্রহণ করে তিনি বৌদ্ধ ধর্ম প্রসারে ভূমিকা রাখেন। তাহলে আমাদের উত্তর কি এই প্রশ্নের? সম্রাট অশোক। সম্রাট অশোক নিজে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং রাজধর্ম হিসাবে বৌদ্ধ ধর্মকে ঘোষণা করে বৌদ্ধ ধর্ম প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন? সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা 2016 সালে এটা এসেছে যে প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন। এই উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজত্বকালে পূর্বাঞ্চলীয় শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ছিলেন মোহাম্মদ বিন কাসিম। এই মোহাম্মদ বিন কাসিমকে 712 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষ অর্থাৎ সিন্ধু বিজয়ে প্রেরণ করেন কে? হাজ্জাজ বিন ইউসুফ। কাকে? এই মোহাম্মদ বিন কাসিমকে। মোহাম্মদ বিন কাসিম প্রথমে সিন্ধুর দেবল শহরে এসে হাজির হন। দেবল শহরে এসে উপস্থিত হন, এবং সেই সময় সিন্ধু মুলতানের রাজা ছিল দাহির। এবং তিনি এই মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে এই দেবল শহরে উপস্থিত হন এবং এই সিন্ধু এবং মুলতানের রাজা দাহিরকে পরাজিত করে ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা করেন, অর্থাৎ সিন্ধু বিজয় করেন। কিন্তু তিনি এখানে স্থায়ী শাসন স্থাপন করেননি বা প্রতিষ্ঠা করেন নাই। তাইলে প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন? মোহাম্মদ বিন কাসিম। বাকি অপশনগুলি, এই যে ফখরুদ্দিন মোবারক শাহ, তিনি ছিলেন বাংলার সুলতানি শাসক। ইলিয়াস শাহ, তিনি ছিলেন বাংলার ইলিয়াস শাহী বংশের শাসক। মোহাম্মদ ঘুরি, এই মোহাম্মদ ঘুরি 1191 সালে প্রথম তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হন, এবং 1192 সালে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে
ভারতবর্ষে মুসলিম শাসনের অর্থাৎ মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এই মোহাম্মদ বিন কাসিম সূচনা করেন, কিন্তু তিনি মুসলিম শাসন এখানে প্রতিষ্ঠা করেন না। তিনি আবার অকালে মৃত্যুবরণ করার কারণে তিনি এখানে শাসন প্রতিষ্ঠা করতে পারেন না। সিন্ধু বিজয় করে এই পর্যন্তই তার অর্জন। কিন্তু এই মোহাম্মদ ঘুরি ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন, যদিও তিনিও স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেন নাই। তিনিও আবার এখানে তার যে জামাতাকে শাসনভার বুঝিয়ে দিয়ে, কুতুবুদ্দিন আইবেককে শাসনভার বুঝিয়ে দিয়ে তিনি আবার আফগানিস্তান ফেরত গিয়েছিলেন। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন যে প্রথম মুসলিম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতিকে মোহাম্মদ বিন কাসিম। দেখেন প্রথম প্রশ্নটার সাথে এই প্রশ্নটা খুবই, এর আগের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্নের সাথে খুবই মিল আছে। 10 নম্বর প্রশ্নে ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক পদে এটা এসছে 2014 সালে। যে ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? একটু আগে আমি বলছিলাম যে মোহাম্মদ বিন কাসিম প্রথম সিন্ধু বিজয়ী এবং মুসলিম শাসনের সূচনাকারী, কিন্তু তিনি মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন নাই, এখানে প্রতিষ্ঠা করতে পারেন নাই। তাইলে এবং এই সুলতান মাহমুদ তিনি ভারতে 17 বার অভিযান পরিচালনা করেন। কতবার? 17 বার অভিযান পরিচালনা করে ব্যর্থ হন। তিনি এখানে শাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই। উত্তর ভারতে 17 বার, গজনির সুলতান মাহমুদ 17 বার অভিযান পরিচালনা করে ব্যর্থ হন, তিনিও শাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই। এই মোহাম্মদ ঘুরি তিনি 1192 সালে পৃথ্বীরাজ চৌহানকে দ্বিতীয় তরাইনের যুদ্ধে পরাজিত করার মাধ্যমে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এবং এই গিয়াসউদ্দিন আজম শাহ তিনি একজন বাংলার সুলতান ছিলেন, সুলতানি শাসক ছিলেন। তার সাথে পত্রালাপ হয়েছিল পারস্যের কবি হাফিজ সিরাজির, এবং তার রাজধানী ছিল কোথায়? সোনারগাঁও। তাহলে আমাদের উত্তর কি এই প্রশ্নের? মোহাম্মদ ঘুরি। ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? মোহাম্মদ ঘুরি। কিন্তু স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেন কিন্তু আবার তার জামাতা কুতুবুদ্দিন আইবেক, কারণ তিনি কুতুবুদ্দিন আইবেককে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আবার আফগানিস্তান চলে গেছিলেন। তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এবং আগামীকাল রাত 10টায় গাইডলাইন ক্লাস আছে, ক্লাস আমাদের রাসেল স্যার সেই গাইডলাইন ক্লাস নেবেন। এবং আপনারা জানেন যে সপ্তাহে 6 দিন, আমাদের 7 দিন, সপ্তাহে 7 দিনই আমাদের জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজে ফ্রি ক্লাস থাকে। অতএব রাত 10টা বাজে, প্রতিদিন রাত 10টা বাজে আপনারা জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজে ঢুকলেই ফ্রি ক্লাস পাবেন। আগামীকাল রাত 10টায় যারা গাইডলাইন ক্লাসে উপস্থিত থাকবেন তারা একটা সাজেশন পাবেন, ফ্রি সাজেশন পাবেন। অতএব সবাইকে আমি অনুরোধ করব আপনারা সবাই আগামীকালের যে গাইডলাইন ক্লাস অনুষ্ঠিত হবে সেটাতে উপস্থিত থাকবেন এবং সপ্তাহে 7 দিনে আমাদের জব কমিটমেন্টের এবং রাসেল স্যার পেজের সাথে থাকবেন। পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।